Assalamu alaikum. Welcome to my English class. Thank you so much for watching this video. Today I will discuss or express my personal opinion of our English learning process from our childhood. তো আমরা সবাই জানি যে আমাদের মাতৃভাষা বাংলা। তো আমরা একটা বিষয় বা একটা ভাব মাতৃভাষায় যেভাবে প্রকাশ করতে পারি বা আমরা মাতৃভাষায় কোনো কিছু বলতে, কোনো কিছু লিখতে যে স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্য ভাষায় কিন্তু তেমনটি নয়। কিন্তু তারপরেও যেহেতু আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত ভাষা আছে, অর্থাৎ ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশনের একমাত্র মেথড, যার মাধ্যমে আমরা বিশ্বের অন্যান্য মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারি এবং তথ্য আদান প্রদান করতে পারি। অর্থাৎ মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক জাতিরই ইংরেজি ভাষা শিখতে হয়, কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এখন এই উদ্দেশ্যটার জন্যই কিন্তু আমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেক ক্লাসে কিন্তু ইংরেজি পাঠ্য বই আছে। অর্থাৎ আমাদের ইংরেজি পাঠ্য বই সংযুক্ত করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ইংরেজিতে যেন কারো সঙ্গে কথা বলতে পারি, কারো কথা শুনে যাতে বুঝতে পারি, কোনো ইংরেজি ভাষায় লেখা কোনো পত্রিকা বা কোনো বই আমরা যেন পড়ে বুঝতে পারি, বা ইংরেজি কেউ কথা বলছে বা সেটা শুনে যাতে আমরা বুঝতে পারি। অর্থাৎ ইংরেজি ভাষার 4টা দক্ষতা বা স্কিল আছে, সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। তো এই 4টি দক্ষতা অর্জন করার জন্যই মূলত আমাদের পাঠ্য বই সংযুক্ত করা হলো ইংরেজি সাবজেক্ট হিসেবে। কিন্তু তারপরেও আমাদের কোনো শিক্ষার্থী, অর্থাৎ বাংলাদেশের 95% শিক্ষার্থীকে যদি আমরা দেখি, তাহলে আমরা কেউই এই 4টি দক্ষতা তারা কিন্তু অর্জন করতে পারে নাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নিতে গেলাম, তখন দেখলাম যে অনেকেই ইন্টারমিডিয়েটে A+ পেয়েছে, গোল্ডেন GPA 5 পাওয়ার সত্ত্বেও তারা ইংলিশে ভালোভাবে কোনো কিছু লিখতে পারে না, বা একটা লাইন ফ্রি হ্যান্ডে লেখার ক্ষমতা নেই, তাদের ভুল হচ্ছে। তারা 2টা লাইন ইংরেজিতে বলতে পারে না, তারা ইংরেজি কোনো লেখা পড়ে বুঝতে পারে না। অথচ তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা দিবে, পরে ফলাফল কি হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল করবে, MCQ পাস করে যাবে কিন্তু রিটেনে ফেল করবে। তো এখন এই যে সমস্যা, এটা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা। আমরা সবাই হাজার হাজার রুলস জানি, আমরা অনেক গ্রামার জানি, কিন্তু আমরা ইংরেজি বাক্য লিখতে পারি না, একটা সেন্টেন্স মেক করতে পারি না। আমরা 2টা লাইন ইংরেজিতে বলতে পারি না, বা কারো কথা শুনে আমরা বুঝতে পারি না। অথচ আমরা প্রত্যেকেই পরীক্ষাতে A+ পাই, আমরা অনেক ভালো রেজাল্ট করি, কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফ ফ্রি হ্যান্ডে লেখার ক্ষমতা নেই। কিন্তু এটা কেন? সমস্যা কেন? কারণ আমরা ছোটোবেলা থেকে আমরা যে প্রসেসে পড়াশোনা করে আসছি, সেই প্রসেসটাই ছিল উল্টো। আমাদের প্রচুর গ্রামার শেখানো হয়েছে, কিন্তু আমরা কখনোই প্র্যাকটিস করিনি, আমরা চর্চা করিনি। এটা যে একটা ভাষা, এই ভাষাটা যে আসলে চর্চার বিষয়, এই ভাষায় যে কথা বলতে হয়, এই ভাষায় যে লিখতে হয়, এই ভাষায় যে পড়তে হয়, এই ভাষায় যে শুনতে হয়, সেগুলো আমরা না জেনে আমরা শুধু গ্রামার আর গ্রামার। দুনিয়ার এমন কোনো রুলস নেই যে আমরা জানি না, প্রত্যেকটা রুলস আমরা জানি, কিন্তু আমরা ইংরেজি ভাষায় লিখতে পারি না, আমরা 2টা লাইন বলতে পারি না। অর্থাৎ আমাদের ফাউন্ডেশনের সমস্যা। তো এখান থেকে বের হওয়ার উপায় কি? আসলে এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে, যেহেতু এটা একটা ভাষা, আমাদের সিম্পলি নিতে হবে যে ইংলিশ একটা ভাষা, তো এই ভাষাটা আমাদের শিখতে হবে। এই ভাষাটা শিখতে হলে আমাদের গ্রামার শেখার দরকার নেই, আমাদের চর্চা করতে হবে। আমরা যদি ডিকশনারি মুখস্থ করি, আমাদের ওয়ার্ড মিনিং মুখস্থ হয়ে যাবে, কিন্তু আমরা কি এগুলো মনে রাখতে পারবো? মনে রাখতে পারবো না। কেন পারবো না? কেননা এটা ওয়ার্ড মিনিং এমন একটা জিনিস, এটা মুখস্থর বিষয় না, এটা হচ্ছে চর্চার বিষয়। আমরা চর্চা করব, আমরা ওয়ার্ড একটা করে শিখবো, আমরা সেটা চর্চা করব, আমাদের বাস্তব জীবনে সেই ওয়ার্ডটার প্রয়োগ ঘটাবো, আমরা কথা বলার সময় সেই ওয়ার্ডটা ইউজ করব, আমরা লেখার সময় আমাদের খাতায় সেই ওয়ার্ডটা অ্যাপ্লাই করব। কিন্তু তা না করে আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা শুধু ইংরেজি ওয়ার্ড মিনিং মুখস্থ করে যাচ্ছি, আমরা সিনোনিমস অ্যান্টোনিমস মুখস্থ করে যাচ্ছি, আমরা দুনিয়ার গ্রামারের রুলস মুখস্থ করে যাচ্ছি, কিন্তু আমরা রিটেন বা আমরা
বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিব সেখানে আমরা একটা লাইন লিখতে পারি না, আমরা একটা কথা ইংরেজিতে বলতে পারি না। তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটি ভাষা, আমাদের এটা শিখতে হবে, এটা একটা চর্চার বিষয়, এটা চর্চা করতে হবে। এই যে ছোটোবেলা থেকে আমরা রুলস মুখস্থ করে এসেছি বিভিন্ন গ্রামারের, ফলে আমাদের কি ক্ষতিটা হয়েছে আমরা একটা প্রমাণ দেখব। যেমন আমরা ছোটোবেলা থেকে একটা আইটেম পড়ে আসছি ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে যত চাকরির পরীক্ষা আছে, বিসিএস, ব্যাংক, প্রিলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ভয়েস থেকে প্রশ্ন হয়। তো আমরা ভয়েস কি আমরা জানি, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সাবজেক্ট সক্রিয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, যে বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে আমরা যদি বলি আমি ভাত খাই, ছোটোবেলা থেকে এই একই উদাহরণ আমাদের শেখানো হয়েছে, শিক্ষকরা এই একই উদাহরণ দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করায়। তাহলে এটা আমাদের কি যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, তার মানে রাইস, বিভার্ব ইজ, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রিপোজিশন বাই, আর আই এর পাস্ট অবজেক্টিভ ফ্রম মি। অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শেখার জন্য আমরা কয়েকটা রুলস মুখস্থ করছি। সেই রুলসগুলো কি, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সে সাবজেক্ট হবে, তারপরে সাবজেক্টের পরে বিভার্ব হবে, বিভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে প্রিপোজিশন বাই হবে, আর অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্মটা সর্বশেষ বসবে। এটাই হচ্ছে আমরা মুখস্থ করে আসছি। তো এখন এটা তো আমরা পারলাম, মুখস্থ করছি রুলস, এটা আমরা পারলাম। এখন আমরা যদি বলি, তো এই বাক্য আমি যদি আমার কোনো শিক্ষার্থীকে দেই তাহলে সে সুন্দর করে ভয়েস, বললাম এটা অ্যাক্টিভ ভয়েস, তুমি এটাকে প্যাসিভ করো। এটা আমার সঙ্গে হয়েছে এই ঘটনা, এই জন্য আমি বলছি। তো সে সুন্দর করে এরকম করে প্যাসিভ করবে, যে বিউটিফুল প্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, বিউটিফুল, বিভার্ব ইজ, লুকের পাস্ট পার্টিসিপল লুকড, প্রিপোজিশন বাই, হিয়ার অবজেক্টিভ ফর মি। সুন্দর করে দিল, কারণ সে রুলস মুখস্থ করে আসছে, সে সুন্দর করে ভয়েস চেঞ্জ করলো। তো এখন আমরা যদি বলি যে এটা কি ভয়েস চেঞ্জ হলো, না, এটা ভয়েস চেঞ্জ হয়নি। কেন হয়নি? এখানে যে সাবজেক্ট আর এখানে যে বিউটিফুল, এই দুইজন কি একই না? হি লুকস বিউটিফুল, সে দেখতে সুন্দর। সুন্দরটা কে? সে কে? সুন্দর। তার মানে সাবজেক্ট আর অবজেক্টের যে জায়গায় যে ওয়ার্ডটা আছে, সে দুইজন যদি একই হয় তাহলে এটাকে বলা হয় কি? কমপ্লিমেন্ট। এটা কি? কমপ্লিমেন্ট। তাহলে যে বাক্যে অবজেক্ট নেই সেই বাক্যের কি ভয়েস চেঞ্জ করা যায়? না, সেই বাক্যের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট। কিন্তু আমরা ওই যে মুখস্থ করে আসছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, দিলাম, বিভার্ব দিলাম, পাস্ট পার্টিসিপল দিলাম, প্রিপোজিশন দিলাম, অবজেক্ট দিলাম। কিন্তু আমরা জানলামই না যে এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তার মানে আমরা গায়ের জোরে সুন্দর করে রুলস মুখস্থ করে এসে আমরা ভয়েস চেঞ্জ করে দিয়ে আসছি, কিন্তু আসলে হবে না। আমাদের জানতে হবে আসলে যে রুলসের বাইরেও কিছু আছে, চিন্তা করতে হবে। যে এমনি আমরা যদি বাংলা বলি যে আমি ভাত খাই, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ যে সাবজেক্ট আমি, তার দ্বারা ভাতটা খাওয়া হয়, সে ভাত খায়, তার মানে সাবজেক্ট সক্রিয়। এখন যদি সাবজেক্ট নিষ্ক্রিয় হয়, যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, তার মানে সাবজেক্ট এখানে কি? নিষ্ক্রিয়, তার মানে এটা প্যাসিভ ভয়েস। তো এখন সে দেখতে হয় সুন্দর, তাই তো? সে দেখতে সুন্দর। এখন যদি আমি উল্টায় দেই যে সুন্দর হয় তাকে দ্বারা দেখা, মানে তাকে দেখা দ্বারা সুন্দর হয়, এরকমই তো না, আসলে অর্থই হয় না। অর্থ হবে কেন? কেননা আমাদের তো একটা ভয়েসই হয় না। আমরা আরেকটা দেখি যে রুলস মুখস্থ করার জ্বালাটা কি। আমরা ছোটবেলা থেকে একটা টপিক সঙ্গে পরিচিত এবং পোলাপান খুব ভয় পায়, সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ। তো এই ন্যারেশন আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, অর্থাৎ একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। যেরকম আমি যদি বলি সাধারণভাবে, আমরা মাতৃভাষা দিয়ে যদি আগে বুঝি, যে সে আমাকে বলেছিল সে ভাত খায়। তো এখন এই কথাটা যখন আমি
শুনলাম, শুনে নিজের ভাষায় পরবর্তীতে কাউকে শেয়ার করলাম, তখন কি হলো, যে সে আমাকে বলেছিল যে সে ভাত খেয়েছিল, তাই তো। তো এরকমই তো হয়, অর্থাৎ এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। হি সেইড টু মি আই ইট রাইস, সে বলেছিল আমাকে আমি ভাত খাই। দেখুন এই কথাটা আমি শুনে এসে আরেকজনকে বলবো, বললেই তো সেটা ইনডিরেক্ট হয়ে যাবে, যে কি হলো, সে আমাকে বলেছিল যে সে ভাত খেয়েছিল। এখন আমরা যখন স্টুডেন্টরা বললাম, তারা এরকম করে সুন্দর করে চেঞ্জ করে দিবে, বলবে স্যার এখানে প্রথমে সেইড টুর পরিবর্তে সেইড টু লেখা যায়, আবার টোল্ডও লেখা যায়, মানে সে মুখস্থ করছে। আমরা এখানে সেইড টুই আমরা এখানে রাখছি। এখন সে বলবে কি যে না, এখানে টোল্ড মি হয়, মুখস্থ করছে এটা। তো এখন আমরা টোল্ড মি দিলাম আর সেইড টু দিলাম, পার্থক্য কি? টেল, টেলের পাস্ট ফর্ম টোল্ড, সে, সে এর পাস্ট ফর্ম সেইড, একই কথা। সে মানেও বলা, টেল মানেও বলা। তাহলে সে এখন কথা হচ্ছে যে এই টোল্ডের পরে প্রিপোজিশন বসে না, এই জন্য আমরা যখন সেইড টু থাকে তখন আমরা টোল্ড টু মি না দিয়ে শুধু টোল্ড মি দেই, এটাই আসলে, আর কোনো কিছু নাই। কিন্তু এখন যেটা সবচেয়ে মারাত্মক ভুল, সেটা হচ্ছে দ্যাট। সবাই বলবে যে স্যার এই যে প্রথমে আমরা দিলাম সেইড টু দিলাম, টোল্ড মি দিলাম, তারপরে ইনভার্টেড কমা উঠায় দ্যাট দিলাম। তো এখন ইনভার্টেড কমার সঙ্গে দ্যাটের রিলেশন কি? ইনভার্টেড কমার সাথে কিন্তু দ্যাটের কোনো রিলেশন নাই, অর্থাৎ দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ইনভার্টেড কমা অ্যান্ড দ্যাট। দ্যাট ইজ এ কনজাংশন ইন দিস সেন্টেন্স বিকজ দিস সেন্টেন্স ইজ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে তো অবশ্যই একটা কনজাংশনের প্রয়োজন আছে, তো এটা কিন্তু একটা কনজাংশন, এটা কনজাংশন। কিন্তু আমরা জোর করে বলছি, আমাদের বইপত্রে শিক্ষকরা প্রত্যেকটা জায়গায় একই কথা বলে আসছে যে আমরা ইনভার্টেড কমা উঠায় দ্যাট বসাচ্ছি। আসলে ইনভার্টেড কমার সঙ্গে দ্যাটের কোনো সম্পর্কই নাই। ইনভার্টেড কমা কেন? যখন কোনো ব্যক্তির উক্তি হুবহু আমরা রেখে দিব, কারো বক্তব্য বা কারো কথা হুবহু আমরা রেখে দিব বইয়ের মধ্যে বা কোনো লেখার মধ্যে, খাতার মধ্যে, তখন আমরা ইনভার্টেড কমা দিয়ে আলাদা করে দেই যে এই কথাটা তার, এই কথাটা কিন্তু আমার না। অর্থাৎ যেহেতু এই কথাটা তার, যে আমি যে ভাত খেয়েছিলাম এই কথাটা তার, সে বলেছে, এই জন্য কিন্তু তার কথাটাকে আমরা কোটেশন দিয়ে আটকায় দিলাম। কিন্তু এই দ্যাট কি হলো, এখন এই কথাটা কিন্তু আর তার না, এই কথাটা আমার। অর্থাৎ সে আমাকে বলেছিল সে নাকি ভাত খেয়েছিল। এখন সে আমাকে বলেছিল, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে। তার মানে একটা বাক্যে যদি একের অধিক সাবজেক্ট এবং ভার্ব আসে, তাহলে অবশ্যই সেটা সিম্পল সেন্টেন্স না, সেটা কি কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, সেহেতু কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে একটা কনজাংশনের প্রয়োজন আছে, আর সেই কনজাংশনটাই হচ্ছে দ্যাট। তার মানে আমরা এখানে কনজাংশন হিসেবে দ্যাট বসালাম, আর এটা কমপ্লেক্স সেন্টেন্স জন্য দ্যাট বসালাম, ইনভার্টেড কমা তুলে গিয়ে দ্যাট বসাইলাম। তারপরে যখন আমরা বাংলা বলবো প্র্যাকটিক্যালি, ইন প্র্যাকটিসে যখন আমরা বলবো যে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল আমি ভাত খাই। এখন যখন আমি এই কথাটা শুনে পরবর্তী একজনকে বললাম, একটা কথা শোনার সঙ্গে সঙ্গে সেই কথাটা তো অতীত হয়ে যায়, তাই না? তার মানে সে আমাকে বলেছিল যে সে ভাত খেয়েছিল, এই যে ইটটা হয়ে গেল অ্যাট। তার মানে কি, আমরা তখন মুখস্থ করলাম কি, যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্টে এসে পাস্ট ইনডিফিনিট হয়। এটা আমরা মুখস্থ করে বসে আছি, কিন্তু এটা কি মুখস্থ করার বিষয়? কারণ না, কথাটা তো এমনি অতীত হয়ে যাবে, কারণ প্রেজেন্টে শুনে এসে আমি যখন আরেকজনকে বলবো তখন সেটা অটোমেটিকই অতীত হয়ে যাবে। আর অতীত হয়েছে জন্যই কিন্তু অ্যাট হয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম হয়েছে। এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই। তার মানে এই যে আমরা মুখস্থ করে আসছি রুলস, তার ফলাফল হচ্ছে এরকম। আমরা শিখে আসছি সব কিছুই ভুল, এই জন্য আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন করে শিখতে হবে। ইংরেজি গ্রামার আসলে বোঝার জিনিস, প্র্যাকটিসের বিষয়। আগে বাংলা বুঝতে হবে, তারপর ইংরেজি বুঝতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।